ইসলামিক দাওয়া অ্যাসোসিয়েশন, তাই না? চট্টগ্রাম ইসলামিক দাওয়া অ্যাসোসিয়েশন, তোমরা চেষ্টা করবা যে এই ভাইদের সাথে থাকার জন্য। ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করবে, বিভিন্ন দাওয়াতি কাজকর্ম করবে, ওই যে স্ট্রিট দাওয়াতি কাজ করবে, পাঠ চক্র করবে, বিভিন্ন আজকের মতো বিভিন্ন রকম প্রোগ্রাম তারা করবে, পোস্টারিং করবে, লিফলেটিং করবে। এইগুলোর সাথে তোমরা থাকার চেষ্টা করবা, বুঝছো? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মাঝে মধ্যে তোমরা তাবলিগের সময় দিবা। বিশেষ করে এসএসসি পরীক্ষার পরে তোমরা চেষ্টা করবা কিছুদিনের জন্য হলেও তাবলিগে যাওয়া, কমপক্ষে 10 দিন, ঠিক আছে না? এটা চেষ্টা করলে হবে কি, যেহেতু আমরা এই লাইফস্টাইলে বড় হই না, ইসলামের একটা আলাদা লাইফস্টাইল, সুতরাং ওই লাইফস্টাইলে আমাদেরকে অভ্যস্ত হওয়ার জন্য একটা টাইম লাগে। এই টাইমটা তাবলিগে গেলে পরে আমি পাবো। আমার কথা বুঝতে পারছো? এই যে এসএসসি পরীক্ষার পরের সময়টাকে নষ্ট না করে তোমরা চেষ্টা করো তাবলিগে একটু সময় দেওয়ার, আর ফিরে এসে তোমরা এই কমিউনিটির সাথে ভাইদের সাথে থাকার চেষ্টা করো। তাহলে তোমরা কখনো পথ হারাবা না। কি হারাবা না? কখনো পথ হারাবা না, ইসলাম থেকে দূরে যেতে পারবা না। যেহেতু আমরা সবাই স্মার্ট হতে চাই, আমরা সবাই ভালো একটা ক্যারিয়ার চাই, সুতরাং এটা আমাদের করতে হবে। 3 নম্বর যেটা করতে হবে, রাত্রে আগে ঘুমাবা। রাত্রে আগে ঘুমাবা। যদি তুমি আগে ঘুমাও, তোমার জীবনে সব হবে ইনশাল্লাহ, সব হবে। তোমার ফজরের নামাজ হবে, তোমার তাহাজ্জুদ হবে, তোমার পড়াশোনা ভালো হবে, তোমার মুখস্থ ভালো হবে, তোমার বোঝা ভালো হবে, পরীক্ষার হলে বেশি মনে পড়বে, তোমার জীবনটা সুন্দর হবে এবং রুটিন হবে যদি তুমি রাতে আগে ঘুমাও এবং ফজরের নামাজের মাধ্যমে তুমি দিনটা শুরু করো। মনে থাকবে? 3 নম্বর হচ্ছে মেয়েদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। মেয়েদের সাথে সম্পর্কে লিপ্ত হলে তার পড়াশোনা শেষ হয়, তার দুনিয়া শেষ হয়, একাডেমিক ক্যারিয়ার শেষ হয়, আখিরাত শেষ হয়, সবই শেষ হয়। মেয়েদের সাথে সম্পর্কে জড়ানো যাবে না। মনে থাকবে এটা? এটা কিন্তু অবশ্যই মনে রাখবা, কারণ এটা আমার কথা না, এটা বিজ্ঞানীদের কথা, যে এই বয়সে যদি কেউ রোমান্টিক সম্পর্কে জড়ায়, এইটার দ্বারা তাদের রেজাল্ট খারাপ হয়, এইটার দ্বারা তার মধ্যে ডিপ্রেশন আসে, তার মধ্যে আত্মহত্যার চিন্তা আসে। সুতরাং এই কাজটা তোমরা করবে না। 4 নম্বর যে কাজটা করবা সেটা হচ্ছে মিউজিক, গান বাজনা থেকে দূরে থাকবা। আমি যে সামনে এখন যে বইটা নিয়ে কাজ করতেছি, এই বইটার নাম হচ্ছে এই অবেলায়। আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে যারা কিশোর, এই কিশোর বয়সে কি কি সমস্যা হয়। এই কিশোর বয়সে এমন কিছু সমস্যা হয়, যেই সমস্যার মধ্যে যদি তুমি পড়ো, এখান থেকে তুমি আর সারা জীবন উঠতে পারবা না, সারা জীবনে উঠতে পারবা। কারণটা হলো আমাদের ব্রেনের যেই জায়গাটা আবেগ নিয়ন্ত্রণ করে, এই আবেগ নিয়ন্ত্রণের জায়গাটা 15 বছর বয়সে কমপ্লিট হয়ে যায়, ম্যাচিউর হয়ে যায়। কিন্তু ওই যে বলে না যে ভাই আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই। হ্যাঁ, যেই জায়গাটা আবেগে কাজ করে ওইটা তৈরি হয় কখন? 15 বছর বয়সে। আর যে জায়গাটা বিবেক, এই যে এই মাথার সামনের অংশটা বিবেক, এই বিবেকটা কমপ্লিট হয় 25 বছর বয়সে। তার মানে 15 থেকে 25 এই বয়সের মধ্যে তুমি যত সিদ্ধান্ত নিছো, এগুলা কি দিয়ে নিছো? তোমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই। এই জন্য এই বয়সের সিদ্ধান্তগুলা কখনোই নিজে নিবা না। এই যে অমুক মেয়ের সাথে আমার সম্পর্ক করতে হবে, এই সিদ্ধান্তটা নিছো না, এটার জন্য তুমি সারা জীবন ভুগবা, কারণ তুমি এটা বিবেক দিয়ে নাও না, আবেগ দিয়ে নিছো। এই জন্য এই টাইমটাতে কোনো একজন বড় ভাই বা ছোট চাচা বা ছোট মামা, কারণ বাপদের সাথে আমাদের এত ক্লোজ সম্পর্ক থাকে না, বাপের সাথে আমাদের এটা কি, এটা দা কুমড়া সম্পর্ক থাকে আব্বার সাথে, নাকি? বাপের সাথে এটা থাকা ভালো, বাবার সাথে একটা ভয়ের সম্পর্ক থাকা এটা দরকার আছে। যার কারণে আমরা চেষ্টা করবো কোনো বড় ভাই বা ইয়াং টিচার যারা আছে আমাদের, হ্যাঁ, যুবক টিচার যারা আছেন, যাদের বয়স 25 পার হয়ে গেছে, চেষ্টা করবা জীবনের সিদ্ধান্তগুলা ওনাকে দিয়ে নেওয়ানোর। আমার কথা বুঝতে পারছো? 15 থেকে 25 এই টাইমে যে সিদ্ধান্তগুলা, আমাদের সিদ্ধান্তগুলা ভুল হয়, এজন্য আমরা চেষ্টা করবো কাকে দিয়ে সিদ্ধান্ত নেওয়ানোর? যারা যেমন আমাদের জেনারেশনে যারা কাছে, যেমন ছোট মামা, ছোট চাচা, ছোট দুলা ভাই, বুঝছো না? এনাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবো, বা আমাদের কোনো ইয়াং টিচার যিনি আছেন তার সাথে চেষ্টা করবা এই বয়সের সিদ্ধান্তগুলো তার সাথে পরামর্শ করা, যেটা বলবে সে অনুসারে চলবে, কারণ ওনার বিবেক কাজ করে, আবেগ কম। আর আমাদের আবেগে কাজ করে, বিবেকে কাজ করা যায়। এটা মনে থাকবে তো? এটা করো, দেখবা জীবনে কখনো ঠকবা না, জীবনে কখনো কোনো কিছুর জন্য আফসোস করা লাগবে না। এটা মনে রেখো কিন্তু আমার এই কথাটা। 4 নম্বর হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহ তাআলাই তোমাকে বিপদ থেকে বাঁচাবে। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে ইসলামের যে ড্রেস আপ, এই ড্রেস আপটা মেনটেন করার চেষ্টা করো, এটা তোমাকে শয়তান থেকে বাঁচাবে। কোনো হুজুরকে কোনো মেয়ে এসে সেদে পরে এসে বলবে না তোমাকে আমি ভালোবাসি, বলবে? সহজে হুজুরকে কেউ বলবে না। যার কারণে এটা হলো ফিল্টার, এটা কি, এটা হলো প্রোটেকশন, ঢাল, প্রতিরক্ষা ব্যবস্থা। চেষ্টা করবে এটা মেনটেন করা, দেখবা আল্লাহ বড় বড় বিপদ থেকে বাঁচাবে। টাকনুর উপর কাপড় পরবা, চোখ নামায় হাঁটবা, হ্যাঁ, দেখবা আল্লাহ বড় বড় বিপদ থেকে, এই ধরনের
খাদ যেগুলো, যে খাদের মধ্যে বাচ্চারা পড়ে, এই খাদ থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। মাদক জীবনে কোনোদিন টাচ করবে না, যে কোনো সিগারেটও কখনো টাচ করবে না, এটা মাথায় রেখো। কিন্তু এটা একবার ধরলে আর ছাড়া যায় না, খুব কষ্ট এগুলো ছাড়া, আমাদের শরীর নির্ভরশীল হয়ে পড়ে। এটা ছেড়ে দেওয়ার চেষ্টা, যারা ধরছো ছেড়ে দিবা। মাদক সিগারেট হচ্ছে যে কোনো মাদকের শুরু, যে কোনো মাদকের সিগারেট যাবে, এরপর গাঁজা যাবে, এরপর আরো কিছু যাবে, চলতে থাকবে এভাবে। যার কারণে যারা এখনো শুরু করছো সেটা শেষ করে ছেড়ে দিবা, নিয়ত করো ইনশাআল্লাহ। আর মাদক নেওয়ার আগে আল্লাহর কথা চিন্তা করবা, আল্লাহ রসুলের কথা চিন্তা করবা, আব্বা আম্মার চেহারাটা একবার চিন্তা করবা, আব্বা আম্মার চেহারাটা চিন্তা করবা। আমার একটা ঘটনা বলি তোমাদের। মেডিকেল কলেজের অনেক দুর্নাম আছে, বিভিন্ন রকম ছেলে পেলে বিভিন্ন রকম, বিশেষ করে যারা ছাত্রলীগ করতো। আমি তো ছাত্রলীগ করতাম একসময়, জানো তো, একসময় আমি ছাত্রলীগ করতাম। অবশ্য আমরা যখন ছাত্রলীগ করি তখন ছাত্রলীগ ছিল একটা তত্ত্বাবধায়কের সময়। হ্যাঁ, আমাদের মেডিকেলের সমস্ত স্যাররা ছিল বিএনপির স্যাররা, ছাত্রলীগ ছিল নিষিদ্ধ। আমরা গোপনে লাইট বন্ধ করে মিটিং করতাম, এটা আলাদা একটা ছিল আর কি বলে এটা, মানে বাইরে গার্ড দাঁড়া করে রেখে, এটা অ্যাডভেঞ্চার। আমি আসলে ওই জন্যই গেছি, অ্যাডভেঞ্চার করার জন্য গেছি। আমার চিন্তা ছিল যে ভার্সিটি লাইফে পুলিশের একটা বাড়ি যদি পাশের উপর না খাই তাহলে আর ভার্সিটি লাইফ কিসের, এরকম একটা চিন্তা ছিল। তো ওই সময় আমি একদিন দেখি যে আমাদের বড় ভাইরা একটা জায়গায় গুটি তো আমি স্বাভাবিকভাবে কৌতূহল তো জাগেই, দেখি কি জিনিস কেমন। আমি ওই দরজার সামনে গিয়ে আমার মধ্যে আমার আব্বা আমার চেহারাটা আমার চোখের সামনে ভাইসে উঠছে হঠাৎ করে, যে আমি যদি এই দরজার মধ্যে ঢুকি আর কোনদিন যদি বের হইতে না পারি তাহলে আমার আব্বা আমার চেহারাটা কি হবে, এটা আমার চোখের সামনে ভাইসে উঠছে। তখন তো ইসলাম বুঝি না এত, তখন তো নামাজ কালামও পড়ি না, কিন্তু আমার আব্বা আমার চেহারাটা আমার সামনে ভাইসে উঠছে, যে আমি যদি কখনো এরকম ভাবে ধরা পড়ি তাহলে আমার বাবার মার চেহারাটাতে কেমন হবে দেখতে। আল্লাহ তাআলা আমাকে ওখান থেকে ফিরাই নিয়ে আসছে। এই জন্য সর্ব অবস্থায় যাই করো না কেন নিজের আব্বা আমার প্রেস্টিজের দিকে খেয়াল রাখবা। নিজের বাবা মা, নিজের শিক্ষক, যদি আমি একটা খারাপ কাজ করে ধরা পড়ি তাহলে তাদের সমাজে তারা কিভাবে মুখ দেখাবে, এটা মাথায় রাখা। শিক্ষকের দোয়া নিবা, শিক্ষকের দোয়া ছাত্রের জন্য গাছের জন্য যেরকম পানি, শিক্ষকের শাসন এবং শিক্ষকের দোয়া এটা হচ্ছে আমাদের জন্য। স্যাররা যে শাসন করে না মাঝে মধ্যে, এটা দরকার আছে। বাবার শাসন, শিক্ষকের শাসন, বাবা মার খেদমত করবা, বাবার দোয়া, বাবা এবং মায়ের দোয়া এবং আল্লাহর আরশ, এটার মাঝখানে কোনো পর্দা নাই। সন্তান শুধু দোয়া করবে যে আল্লাহ আমার সন্তান, বাবা দোয়া করবে আল্লাহ আমার সন্তানকে আপনি বড় করেন, আল্লাহর সাথে সাথে কবুল করে নেবেন। মজলুমের বদদোয়া আর বাপ মার দোয়া, এটা আল্লাহর সাথে কোনো কি নাই, কোনো বাধা নাই, পর্দা নাই, মনে থাকবে। এই জন্য আব্বা আমার অবাধ্য হবে না, আব্বা আমার সাথে, হ্যাঁ, আব্বা আমার খেদমত করে তাদের যতদিন তারা বেঁচে আছে দোয়া নেওয়ার চেষ্টা করবা, মনে থাকবে। আর একটা কাজ করবো, সেটা হচ্ছে আজানের সময় হয়ে গেছে, আচ্ছা শেষ করে দিচ্ছি, আলোচনা শেষ। আর শেষ যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে মোবাইল। এই মোবাইল আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই মোবাইলের মধ্যে এমনও খারাপ জিনিস আছে যেটা খারাপ জায়গাতেও নাই, এত খারাপ জিনিসের মোবাইলের মধ্যে আছে। সুতরাং তোমরা এখন যারা আসো তোমরা নিয়ত করো যে যখন ভার্সিটিতে পড়বো তার আগ পর্যন্ত এই স্মার্টফোন ব্যবহার করবো না। এটা যদি নিয়ত করতে পারো তোমার দ্বারা সব হবে ইনশাল্লাহ। আল্লাহ তোমাকে বড় উজ্জ্বল ভবিষ্যৎ দেবে। যে ভার্সিটিতে যাওয়ার আগ পর্যন্ত বয়স যতদিন না পর্যন্ত 20 বছর বয়স হচ্ছে এই ফোন ব্যবহার করবো না, ছোট ফোন ব্যবহার করবো। আজকে যে এই ফোন বাবার কাছে দিয়ে দিব, এই ফোনটা আজকে কি বাবার কাছে দিয়ে দেখি, কে দিবা হাত তুলি তো দেখি কার কার হিম্মত আছে যে আমি হিম্মত করছি আমি দিব ইনশাল্লাহ। অনেকে হিম্মত করে নাই, কারোর হিম্মত নাই। আমি তোমাদের কাছে ওয়াদা করলাম এই ফোন যে বাবার কাছে জমা দিতে পারবা আগামী 4টা বছর এই ফোন যে বাবার কাছে জমা দিবা তার উজ্জ্বল ভবিষ্যৎ হবে ইনশাল্লাহ, উজ্জ্বল ভবিষ্যৎ হবে। কারণ এই ফোন সব নষ্ট করে দেয়, বোঝা গেল। ছোট ফোন ব্যবহার করবা, ছোট ফোন, এই 4 বছর ছোট ফোন ব্যবহার করবা। তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই। লাস্টের কথাটা মনে হয় কারো পছন্দ হলো না, এটা একদিন মনে করবে যে সত্যি ভাই কথাটা বলে গেছিল, আমরা শুনি নাই। যদি আজকে শুনতাম ওই সময় তাহলে জীবনটা অন্যরকম হইতো, এটা একদিন মনে করবে। হ্যাঁ, তাহলে আজকে এই মেয়েটার সাথে সম্পর্কে জড়াইতাম না, যে এই সম্পর্কে জড়াই আমার রেজাল্ট খারাপ হচ্ছে, ভার্সিটিতে ভালো সাবজেক্ট চান্স পাইতাম, চান্স পাই নাই। এই বিষয়গুলো সেদিন তোমাদের মনে করবে।